নারী শিশু নির্যাতন দমন আইনও হয়নি এবং সেই আলাদা বিচারকও হয়নি। আমরা সাবজাজ যারা ছিলাম, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ যারা ছিলাম, তারাই এই 376 এই মামলাগুলো করতে হতো। এখন আমি যখন জামালপুরে গেলাম, প্রথম দিনের কথাটাই বলি, তাহলে বোধহয় একটু হালকা চালে তারপরে আমরা আসল কথায় যাব। প্রথম দিন যাওয়ার পরই পিপি সাহেব আসলেন আমার রুমে, এসে বললেন, দিদি কেমন আছেন? তো আমি ভাবলাম যে এই তো বিপদ হয়ে গেল। তা আমি বললাম যে আচ্ছা, আপনি এর আগে যিনি ছিলেন এখানে জজ, তাকে কি দাদা কেমন আছেন বলতেন? তো উনি বললেন, মানে একটু ভরকে গেলেন। তো বেশি কথা জমলো না, উনি চলে গেলেন। একটু পর ডিস্ট্রিক্ট জাজ আমাকে ডেকে পাঠালেন, কৃষ্ণা তুমি কি বলেছো পিপি সাহেবকে? উনি তো এসে বলছেন হায় রে সর্বনাশ, উনি এসে তো আমাকে কি। আমি বললাম যে আমি কি বলেছি? আমাকে উনি গিয়ে বলছেন দিদি কেমন আছেন। তা আমি বলেছি যে এর আগে যিনি ছিলেন তাকে কি আপনি দাদা কেমন আছেন বলেছেন? তাহলে আমি জানি যে এখানকার ট্র্যাডিশনই ঠিক আছে। তো এই হলো আমাদের শুরু। তারপর যেটা হলো, তার দুদিন পরই বাগ থেকে সকলে গেলেন ডিস্ট্রিক্ট জাজের কাছে, কারণ তখন ওখানে একটাই এই আদালত ছিল, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ছিল না, যার ফলে 376 এর মামলাগুলো আমাকেই করতে হবে। তো সেটা কিন্তু 1985 সাল, সেটা একটু মনে রাখবেন। এবং আমি কিন্তু আজকে বলতে খুব ভালোবাসি যে আই এম রানিং 70 ইয়ার্স। আমার এখন 70 চলছে, কিছু বাকি আছে, তবে 70 বলতে ভালো লাগে, বেশ একটা রাউন্ড ফিগার, সেজন্য। তো এখন সেখানে গিয়ে সমস্ত লয়াররা গিয়ে তাকে বললেন যে আমরা ওনার কোর্টে 376 করতে চাই না, কেননা আমরা ভিকটিমকে তাদের মনের মাধুরী মিশিয়ে জেরা করতে পারবে না। এই হলো 1985 সালের কোর্টের অবস্থা। আমাকে যশোর আবার ডেকে পাঠালেন, কৃষ্ণা তোমার কোর্টে তো 376 করতে চাচ্ছে না, এখন কি করব? আমি দেখলাম আমি যদি না করি আজকে যে 376 এর মামলা আমি করতে পারবো না, তাহলে আমার পরবর্তীতে যত মেয়েরা আসবে, মেয়েরা আসছে, আমরা প্রথম দিকে 2-1 মেয়ে ছিলাম তখন, তো আমি বলেছি যে আমার কোনো সমস্যা নেই, আমি করতে পারবো। তখন বলছে ওখানে খুব বাজে বাজে কথা বলে, বুঝতে পেরেছো, মানে অনেক রকম। বলছেন আমার তো কোনো সমস্যা নেই, করতে পারবো আমি। এবং আমি ওখানে 3.5 বছর ছিলাম। মেয়েরা খুব সাবলীলভাবে আমার কোর্টে তারা সাক্ষী দিয়েছে, এবং শেষ পর্যন্ত কিন্তু লয়াররাও খুব সাবলীলভাবে প্রশ্নগুলো করেছেন, এই কারণে যে যখনই কোনো অন্য ধরনের প্রশ্ন যেটা কিনা প্রাসঙ্গিক না, তখনই আমরা বাধা দিয়েছি। কেন এই কথাগুলো বললাম? আমার জন্য না, আমি সমগ্র বিচারকদের জন্য, সব বিচারকদের প্রতিনিধি হিসেবে বলতে চাচ্ছি। আমার পাশে যিনি, উনিও আগে বিচারক ছিলেন। আমি মনে করি যে আমরা বিচারকরা যদি সঠিকভাবে কাজ করি, আমি একটা আমার সত্যিকার অর্থে আমার যখন আমি অ্যাপিলেট ডিভিশন থেকে ফেয়ারওয়েল নেই, তখন আমি একটা কথা বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্সি অফ জুডিশিয়ারি যদি কাগজে কলমে একেবারে সাংঘাতিকভাবেও এসে যায়, গুলিয়ে খাওয়ানো যায় রাষ্ট্রকে, এবং ইন্ডিপেন্ডেন্সি অফ জুডিশিয়ারি আসে, কিচ্ছু হবে না যতক্ষণ পর্যন্ত একজন বিচারক তার মনকে ইন্ডিপেন্ডেন্ট না থাকবে। একজন বিচারকের আসনে বসে যতক্ষণ সে না মনে করবে যে সে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, এবং আসলেই কিন্তু একজন বিচারক ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, আমি এটা বিশ্বাস করি। কারণ আমি 42 বছর এই বিচারাঙ্গনে ছিলাম, এবং আমি আমার ফেয়ারওয়েল পার্টিতে বলেছিলাম যে এই 42 বছরের বিচারিক জীবনে, এবং আপনারা জানেন কিনা আমি জানি না, আমি ঢাকা জেলাতেও কিন্তু ডিস্ট্রিক্ট জাজ হিসেবে কাজ করেছিলাম। তো আমি এই 42 বছরের জীবনে আমি কখনো কোনো রিকোয়েস্ট পাইনি। তো কাজেই আমি বলবো যে এই যে ব্যাপারগুলো, এই যে ইন্ডিপেন্ডেন্টলি যদি আপনি কাজ করতে পারেন কোনো বিচারক, আমার মনে হয় এখানে এতগুলো আইনের কোনো কিছুর প্রয়োজন নেই। যা বেসিক আইন আছে সেটা নিয়ে যদি আমরা 42 বছর কাজ করতে পারি, 42 বছর যদি আমরা এই ধরনের নেত্রীদেরকে খুশি রাখতে পারি, কারণ আমি এদের সাথে অনেক কাজ করেছি, আমি নারী পক্ষের সাথে প্রচুর কাজ করেছি, আমি কিন্তু জজ থাকাকালীন অবস্থায় নারী পক্ষের সাথে কাজ করেছি, আমি জজ থাকা অবস্থায়
আইনজীবী সমিতির সাথে কাজ করেছি, আমার কিন্তু কখনো কোনো সমস্যা হয়নি এবং আমার কর্তৃপক্ষ কখনো বাধা সৃষ্টি করেনি, কারণ উনি সবাই জানে যে আমরা যেটা সত্য, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলেছি আমরা। এখন যেটা হয়, এখন বিচারকরা কি করেন, বিচারকরা সাদা কাগজ কালো কাগজ দেখেন না, তারা দেখেন সামনে কে দাঁড়িয়ে আছে, তার মুখের দিকে তাকিয়ে যদি আপনি এই সাদা কালোটা দেখেন তাহলে হবে না। তো আমি মনে করি যে বিচারক, যেহেতু আমি একজন বিচারক, বিচারকের পোর্শনটুকু আমি আগে বললাম। এখন আসেন, আসলে কি বলবো, আমি 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 খুব হতাশ হই এই কারণে যে এই যে আপনারা এতক্ষণ ধরে এত ধর্ষণের কথা বললেন, এত এক পক্ষ কথা বললেন, যে ছেলেটি ধর্ষণ করে সেই ছেলেটি কিন্তু আমার ছেলে, সেই ছেলেটি কিন্তু আপনার ভাইয়ের ছেলে, সেই ছেলেটি কিন্তু এই সমাজের ছেলে। আমার মনে পড়ে গেল এই মুহূর্তে, আমি যখন হোটেল ইলিশিয়ামে একটি বাচ্চা ছেলে খুন হয়েছিল, আমি তখন ঢাকার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, আমি সেই খুনের মামলায় আমি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলাম, ফাঁসি দেইনি। তখন আমি বলেছিলাম আমার জাজমেন্টে যে এই যে যারা তাকে খুন করেছে তারা 18-19 বছরের ছিল, জাস্ট তারা অ্যাডাল্ট হয়েছে, যার ফলে শিশু আইনের কোনো সুবিধা তারা পায়নি। কিন্তু এই ছেলেরা আমাদের সমাজের ছেলে, আমাদের দায় ছিল এদেরকে ভালোভাবে মানুষ করা, আমরা পারিনি। আজকে যে ধর্ষক সেও কিন্তু আমারই একজন। তো আমি বলবো যে যে ছেলেটি আজকে জন্ম নিল, আপনি দেখুন, আপনি আপনার মেয়েকে কি করেন, আমি আমার মেয়েকে সন্ধ্যা করে বাইরে যেতে দিই না কেন? আমি আমার মেয়েকে বলি সন্ধ্যার আগে কিন্তু বাসায় চলে আসবে কেন? তাকে কি কুকুর কামড়ায়, তাকে কি একটা গরু তাড়া করে, বা তাকে সাপ কামড়ায়? না। কেন আমরা যেতে দিই না? কিসের জন্য? কেন? আমার ভাই, আমার পিতা, আমার 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 কোনো আমার যে বাবা, তার কারণে। তো আসলে এটা যে একটা সামাজিক ব্যাধি, এবং এবং এই যে এখন একটা টালমাটাল সময় চলছে বাংলাদেশে, সে কারণেও একটা সবকিছুরই একটা 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 কেমন যেন একটা অবস্থা, এই যে এই অবস্থায় এই ব্যাধিগুলো বেড়েছে। এবং সেই কারণেই আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্টও চাচ্ছেন যে তারা এই আইনটাকে সংশোধন করতে। এখন কথা হলো, এই যে সংশোধন করা, এই সংশোধন করে আপনি কতটা লাভবান হবেন যদি আপনার সমাজকে তৈরি করতে না পারেন, আপনার ছেলেকে মানুষ করতে না পারেন, আপনার মেয়েকে মানুষ করতে না পারেন। আপনি দেখুন এখানে যে ধরনের কথাগুলো বলা হয়েছে, যে যে অ্যামেন্ডমেন্টগুলো আনার চেষ্টা করা হয়েছে, আমি সবগুলো কিন্তু পয়েন্ট আউট করেছি, আসলে সময় নেই, আমি আর বলছি না। আমার মনে হয় আপনাদের প্রচুর বসতে হবে এটাকে, এইভাবে হয় না, এই 2 ঘন্টায় লোকজন নিয়ে হবে না, হবে আপনারা গোল টেবিলে বসুন, এবং আপনারা যদি মনে করেন প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি এখন একদম ফ্রি। আমি কোনো কন্ট্রাক্ট সার্ভিসে যাইনি। আমি আপনাদেরকে বলি যে আমি যখন রিটায়ার করেছি, জানেন যে রিটায়ার করার পরে 1টা 2টো 3টা কন্ট্রাক্ট সার্ভিসে অনেকে অফার আসে, অনেকে তদবির করে। আমি তদবিরও করিনি, অফার এসছে আমি নেইনি, কখনো আমি যাব না। আমি বলেছি 10টা 5টা জীবন শেষ, আমি আর 10টা 5টা জীবনের মধ্যে যাব না। এই খাচ্ছি যাচ্ছি ঘুরছি ফিরছি, আমাকে বলেছিল যে আপনি রিটায়ার করার পর, আমার চিফ জাস্টিস জিজ্ঞেস করেছে রিটায়ার করার পর কি করবেন, আমি বলেছিলাম যে পায়ের উপরে পা তুলে টেলিভিশন দেখবো। তো বলছে টেলিভিশন দেখবেন? আমি বলছি হ্যাঁ, ওই যে সিরিয়াল দেখবো, কুচকাচারি হয়, এই এর পিছনে সে লাগে, খুব মজা লাগে, এটা দেখবো। বলেছিল আর কি করবো? বলেছিলাম বই পড়বো। হ্যাঁ, বলেছিলেন যে আর কি করবেন? তাই বলছি আর ঘুমাবো। তো কিন্তু কি কোনোটাই করতে পারিনি, করেছি, একদম যে করিনি তা না। একটু বলি, আমি সময় নেব না, আমার সময় শেষ হলে 5 মিনিট আগে বলবেন আমাকে। আমি 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 আমার একটা স্বপ্ন ছিল, কারণ আমি কাজ করতে গিয়ে দেখি, আমি কিন্তু প্রসঙ্গের একটু বাইরে চলে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় একেবারে অপ্রাসঙ্গিক নয়। আমি হ্যাঁ আর 5 মিনিট বলতে পারবো? হ্যাঁ ঠিক আছে। আমি আর 2 মিনিট 3 মিনিটের মধ্যে আমি শেষ করবো। সেটা হলো যে আমি যে কাজটা শুরু করেছি, সেটা হলো আমার একটা স্বপ্ন ছিল। আমি দেখেছি যে এই যে আমি একটা একই ঘটনা প্রমাণিত হয়, একই ঘটনা প্রমাণিত হয় না।
তো আমি রিটায়ার করার পরে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম বাংলাদেশ টেলিভিশনে। সেই টেলিভিশনটাতে কেন দিয়েছিলাম, কারণ আমি দেখেছিলাম যে যে বাংলাদেশ টেলিভিশনের পর্দাটাই একমাত্র জনগণের পর্দা, আর বাকি পর্দাগুলো সব ব্যক্তি মালিকানায়। তো আমি বিশ্বাস করেছিলাম যে জনগণের জন্য যেহেতু আমি কাজটা শুরু করব, সেটা বাংলাদেশ টেলিভিশনেই করব। তো বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছিল, কি কারণে যেন এখন বোধহয় বন্ধ আছে। ঠিক আছে, বন্ধ থাকুক, আমি অন্যখানে চলে যাব, যদি তারা ডাকে আবার করব, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি করব। কিন্তু কথাটা হলো কি করেছিলাম, যেমন একটি মেয়ে যখন ধর্ষিত হয়, আমরা দেখিয়েছিলাম নাটক দিয়ে যে একটি মেয়ে যখন ধর্ষিত হয়, ধর্ষণের পর সে বাড়িতে আসার পর কি বলে, দাদি বলে তার মা বলে হ্যাঁ হ্যাঁ কি করব, বাবা বলে কিভাবে মেয়ের বিয়ে দিব, তারপর একটা আপোষ হয়, তারপর একটা বলে যে হ্যাঁ বিয়ে দেওয়ার চেষ্টা করে, করতে করতে 2 মাস 3 মাস চলে যায়, তারপর তারা যায় ডাক্তারের কাছে, তারপর তারা যায়। কিন্তু সেই একই ঘটনায় যখন মেয়েটি আসে, ধর্ষিত হয়, মেয়ের বাবা মা তার পাশে দাঁড়ায়, সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যায়, সাথে সাথে মামলা করে, সেখানে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়। আমার মূল বিষয়টি ছিল যে ভিকটিম অ্যাওয়ারনেস, কোন সময় ঠিক কোন সময় কোন কাজটি করতে হবে। সে আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন না, আপনি আপোষে যান, আপনি কথা বলেন, আপনি রেপিস্টের সাথে বিয়ে দেন, আমি সেই লাইনে যাব না। আমার কথা হলো যে আপনি আগে আসল কাজটা করে রাখেন, তারপর আপনি যা খুশি তাই করেন। তো যান, এগুলো অন্য কথা। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে যে আপনারা যে সরি আমি অনেকগুলো ব্যক্তিগত কথা বলে ফেললাম, কিন্তু ব্যক্তিগত কথাগুলো আসলে আমাদের জীবনকে নিয়ে, কারণ আমি এর মধ্যেই তো বড় হয়েছি, কারণ আজ থেকে কি বলে এখন 70 না, হ্যাঁ তাহলে 50 বছর ধরে তো আমরা আইনের মধ্যেই আছি। তো কাজেই ব্যক্তিগত কথাও আইনের কথাই হয়ে যায়। এখন এখানে যেটা হয়েছে, আমি একটা কথা, একটা বোধহয় প্রশ্নের উত্তরটা আসেনি, সেটা হলো যে অন্যান্য লিঙ্গের, এটা বলেছেন হলো জয়া নামে একজন, যে অন্যান্য লিঙ্গটা আসেনি। আসলে এটা আসা উচিত, আপনারা নিশ্চয়ই দেখবেন, কারণ যেহেতু কনস্টিটিউশনে এখন তারা ভোটাধিকার পেয়েছে, কাজে অবশ্যই তাদেরকে এখানে আনতে হবে, এটা খুব জরুরি, মিসিং পয়েন্ট একটা। আর আরো অনেকে অনেক কিছু বলেছেন, আমার মনে হয় তারপরে একজন বলেছেন ধর্ষককে প্রমাণ করতে হবে, সেলিনা বলেছেন, এইগুলো আসলে আলোচনা করতে হবে, এভাবে হয় না, এত তাড়াতাড়ি হয় না। আমি শেষ করব, কারণ উনি বলেছেন আমার আর 2 মিনিট আছে। হ্যাঁ না অবশ্যই, আর আজানও পড়ে যাবে। তো আমি একটা জিনিস সবশেষে আমি বলবো, যেমন এখানে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনে এবং শিশু আইনে, তারপর বাল্যবিবাহ আইনে সবকিছু মিলিয়ে আপনি দেখেন বয়স 13, 14, 16, 18, 21, আরে বাবা, একটা 3টা আইনে এই যে 5 রকমের বয়স, এটা বুঝতেই তো অনেকদিন সময় যাবে। এবং এই যে গোলক ধাঁধা বয়সের, কোথায় কোন বয়স স্যুট করবে, এই জিনিসগুলো নিয়ে আপনাদের কাজ করার আছে, প্রচুর কাজ করার আছে, এবং এগুলো ঠিক করতে হবে। এইভাবে এই গোলক ধাঁধার মধ্যে রেখে আইন হয় না কখনো। তারপরে আপনি দেখেন একটা জিনিস বলি, এই যে এই যে কতগুলো মিথ্যা মামলার ব্যাপার এসছে, আপনার এই যে ধর্ষণের মামলা আমরা দেখেছি যে, এবং প্রথম আলোর অনেক আগে একটা রিপোর্ট ছিল যে 85% মামলাই আপনার মিথ্যা মামলা, বা 60% মামলার বিচার হয় না, বিচার পায় না, বা দেখা যায় যে 30% মামলা আপোষ হয়ে যায়, বা অন্য কোনো কারণে, টেকনিক্যাল কারণেই হয়। এবং কতগুলো মামলা, বেশিরভাগ মামলা 50% মামলা আসেই না তারা কোর্টে, জেনুইন কেস, কিন্তু তারা কোর্টেই আসে না। এই জায়গাগুলো নিয়েও কাজ করা আছে। আসলে আমি যদি আবার নতুন করে আমার জীবনটা শুরু করতে পারতাম, তাহলে কিন্তু আমি আপনাদের মতো কাজের মধ্যে নেমে যেতাম। এত কাজ করার আছে, প্রত্যেকটা জায়গা নিয়ে কাজ করার আছে, এবং আমার মনে হয় সবগুলো জিনিস একসাথে না নিয়ে প্রত্যেকে, বা এক একটা গ্রুপ এক একটা জিনিস নিয়ে কাজ করুন, যে কেন এতগুলো মামলা মিথ্যা হয়। আমি যখন মেহেরপুরে ডিস্ট্রিক্ট যাচ্ছিলাম, সেখানে গিয়ে দেখলাম কোনো বাটোয়ারা মামলা হয় না। আমি বললাম বাটোয়ারা মামলা কেন হয় না?
ওখানকার বারের প্রেসিডেন্ট সেক্রেটারিকে জানালাম, উনি বলেছেন স্যার বাটোয়ারা মামলা করলে হয় কি 20 বছর 30 বছর লাগে এটা মীমাংসা হতে, তার চাইতে আমাদের একজন মেয়েদেরকে দিয়ে, একটা মেয়েকে দিয়ে, একটা ভাই বোনদের একটা মেয়েকে দিয়ে দাঁড় করায় দিয়ে যদি একটা রেপের মামলা দিয়ে দিই, সাথে সাথে সব ভাইরা দৌড়ে এসে বলে জমি ভাগ করো, কোনো সমস্যা নেই। তো এই যে ঘটনাগুলো এইগুলো কিন্তু ঘটছে। আমরা যারা মাঠ কর্মী, আমি কিন্তু এক ধরনের মাঠ কর্মী, কারণ আমি মাঠে মাঠে কাজ করেছি। আমি তো এই হাইকোর্টে এসেছি 2010 সালে, তার আগ পর্যন্ত 1981 সাল থেকে 2010 পর্যন্ত আমি বাইরে বাইরে কাজ করেছি। কাজেই এই হলো আমাদের আসল চিত্র। তো এগুলো নিয়ে কাজ করতে হবে। আর আজকের যে বিষয়বস্তু সেটা আমি কনক্লুডেড করে ফেলছি। সেটা হলো যে আজকের বিষয়বস্তু যে এই যে একটি ঘটনা ঘটার সাথে সাথে আমরা আইনটা পাল্টানোর জন্য খুব তড়িঘড়ি করে বসে পড়ি। এই 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 ধারণা থেকে আমাদেরকে, আমার মনে হয় আমাদের মাইন্ডসেটটাকে একটু সরিয়ে নিতে হবে। একটি ঘটনা ঘটার সাথে সাথে কিছুদিন আগে বেইলি রোডে আগুন দিয়ে পুড়ে গেল, আমাকে সেখানেও ডেকেছিল বোধহয় ব্লাস্ট, আগুন পুড়ে গেল, সবাই মিলে আমরা এরকম একটা করলাম, তারপরে কি আগুন নিভেও গেল। যারা মারা গেল তারা কিন্তু মারাই গেল, কিন্তু সেই আগুনও নিভে গেছে। এই আসিয়ার ব্যাপারে, আসিয়াই তো না, আসিয়ার আগুনও কিন্তু আমাদের কাছ থেকে নিভে যাবে, কিন্তু তার পরিবারের কাছে নিভবে না। তো এই আমার কথা হলো যে আমি যেটা বলতে চাই যে আইন সংস্কার করার জন্য যে ইন্টারিম গভর্নমেন্ট কে আমি যতটা না ধন্যবাদ দিব, তার চাইতে আমি বেশি ধন্যবাদ দিব যদি তারা নিরপেক্ষভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বেশি সচেষ্ট হন। আপনার ন্যায় বিচারটা যেন প্রতিষ্ঠা হয়। আমাকে অনেকে বলে আপনি এত সাল থেকে মামলা করেন, কয়টা ফাঁসি দিচ্ছেন? ফাঁসি দেওয়া তো কোনো বাহাদুরির কাজ না। মানে কয়টা যাবজ্জীবন দিয়েছেন? যাবজ্জীবন দেওয়া তো কোনো বাহাদুরির কাজ না। আপনার আত্মতৃপ্তি তখনই হবে আপনি কয়টা ন্যায় বিচার করেছেন, আপনি কয়টা ফাঁসি দিয়েছেন, কয়টা যাবজ্জীবন দিয়েছেন, কয়জনকে খালাস দিয়েছেন, সেটাতে কোনো বাহাদুরি নেই। আপনি আপনার আত্মাকে জিজ্ঞেস করুন কয়টা ন্যায় বিচার দিতে পেরেছেন। অ্যাডভোকেট যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করুন আপনি কয়টা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করতে পেরেছেন। সেটাই হলো আসল কথা। তো আমি বলবো, আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমি শ্রদ্ধা সহকারে তাদেরকে আমার যেটা বলার সেটা আমি বলবো যে নিরপেক্ষ বিচার প্রতিষ্ঠা যেন হয় সে ব্যাপারে সচেষ্ট হন, এবং সত্যিকার অর্থে যদি কোনোখানে কোনো প্রয়োজন হয় তাহলে প্রত্যেকের মতামত নিয়ে তাড়াহুড়ো না করে, আইন এত সহজ না, আইন আমার মনে হয় যে তাড়াহুড়ো না করে আপনাদের সবার সাথে, প্রত্যেকটা অর্গানাইজেশনের সাথে আলাপ আলোচনা করে আপনারা ব্যবস্থা নিন। আমি মনে করি যে বিচার বিভাগ এবং যদি আমি যেটা বিশ্বাস করি যে সরকার, জনগণ এবং সবশেষে বিচার বিভাগ যদি সচেষ্ট হয় সুদিন আসবে। ধন্যবাদ।